হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? ম্যাডাম, আমাদের অফিস থেকে আপনি এই যে লোন নিছিলেন, আমি ঋণ অফিস থেকে বলছি, শাহজাহান। চিনতে পারছেন? ও, শাহজাহান ভাই। হ্যাঁ, আপনি চিনতে পারছি এখন। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ম্যাডাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, শাহজাহান ভাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? কোথায় আপনি এখন? কিছু বলবেন? জি, ম্যাডাম, অবশ্যই বলবো। কারণ এই গত মাসের আপনার কিস্তিটা আমার অফিসে জমা হয়নি। এটা ডিউ পড়ে আছে। আবার আজকে মাসের ৩ তারিখ হয়ে গেল। তো এখন পর্যন্ত আপনার টাকা জমা পড়লো না। কি অবস্থা? টাকা পয়সা তো দিতে হবে, না হলে তো হবে না। কি সমস্যা আপনার কি? বলেন তো? কোনো সমস্যায় আছেন নাকি? সেটাও বলেন না। আমার মাঠ কর্মী গেলে টাকাটাও দেন না। তাহলে তো সমস্যা। এভাবে তো আর হয় না। এর একটা প্রতিকার আসলে করা দরকার। বলেন কি সমস্যা আপনার? ইয়ে মানে শাহজাহান ভাই, আসলে কি বা বলি আপনারে। আমি আপনাকে ঠিক বুঝাইতে পারবো কিনা জানি না। আমি দারুণ অসহায়তার মধ্যে আছি। আমার হাজবেন্ডের কাজকর্ম নাই। আর সেও তো দিনমজুরি খেটে খাওয়া মানুষ। এখন একটা অভাবের তাড়নায় আপনার অফিস থেকে কিছু টাকা আমি লোন নিছিলাম। তো সেই টাকাটা আমি তো এখন ঠিকঠাক মতো পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি। তো এই অবস্থায় ওরও ইনকাম নাই, একদম বসে বসে চাকরি বাকরি নাই। আমি কি করতে পারি এ বিষয়ে আপনি আমাকে একটু সাজেশন দেন না? তাহলে আমি একটু খুশি হতাম, উপকৃত হতাম। আমার কাছে টাকা না হলে তো আর মুখের কথাই সবকিছু হয় না। আর যদি দেরি করি তখন তো আমিও জানি যে অফিস আমার উপর অ্যাকশন নেবে। এর জন্য আমি আপনার সঙ্গে একটু মিট করতে চাই। আসলে বলেন তো, এর জন্য কি কোনো পথ আছে? তাহলে তো আর হবে না। একটা বাঁচার উপায় আমাকে বলে দেন না? ম্যাডাম, এসব আজে-বাজে কথা রেখে আপনি আমার টাকাটা একটু রেডি করেন। আমি আসছি আপনার বাসায় আজকে। এই যে একটু পরেই আমি যাব। আপনি টাকাটা রেডি করুন। তা না হলে অফিস আমাকে অনেক প্রেশার দিচ্ছে। আপনার টাকা ডিউ পড়ে গেছে গত মাসের। আর এখন সম্ভব না। বাঁচার আর কি উপায়? সমাধান একটাই, আপনি টাকাটা দিয়ে দেন। ব্যাস, সমাধান হয়ে যাবে। টাকা না দিলে তো অনেক ভেজাল হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের যে রুলস মেনে আপনাকে চলতে হবে। আপনার তো নেওয়ার সময় এরকম কথা ছিল না। বুঝছেন ম্যাডাম? আমি আসছি, আপনি রেডি হন। বলছিলাম কি শাহজাহান ভাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনি। আমি বলছিলাম যে এই টাকাটা আমি তো এখন আপনাকে পরিশোধ করতে পারছি না। বুঝতে পারছেন? তাহলে কি মানে মানে অন্য কোনো উপায় আছে যেটা হলে হয়তো পরিশোধ হবে? বাজার একটা লাইন আর কি। মাইন্ড করেন না। আপনি যেভাবে বলেন আমি সেভাবে পরিশোধ করতে রাজি আছি। আপনি আসুন আমার বাসায়, তারপরে আমি বলছি। দেখুন ম্যাডাম, বাঁচার একটা লাইন অবশ্যই আছে। কিন্তু এভাবে আর আমি কতজনকে দেখবো? আমারও তো আর মানে আপনার গ্যাপটা যদি আমি পূরণ করি, তাহলে তো এই টাকাটা আমার পকেট থেকে যাবে। অফিস তো আর ছাড়বে না। অফিসকে তো কাগজ কলমে এই টাকার হিসেব আমাকে ঠিক অক্ষরে অক্ষরে দিতে হবে। সেটা না হয় আমি দিব, কিন্তু আমার লাভ কি হবে? মানে আপনারটা আমি পরিশোধ করলে আমার কি লাভ বলুন তো? আরে, বুঝতে পারছেন না? একটু কথাটা বোঝার চেষ্টা করুন। আমি তো আর সুন্দরী কম না। এখন বাবা মা এই গরিবের সংসারে আমাকে পাঠাইছে। তো অনেক যুদ্ধ করে আর কি দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। কিন্তু শখ আহ্লাদের বেলায় তো আর আমি কোনোটা এত পাই না। কারণ আমার হাজবেন্ড তো দিন মজুরি খেটে খাওয়া মানুষ। আজ এই কাজ তো কাল অন্য কাজ। এভাবে চলে না। টানা ছেঁড়া সংসারে যা হয় আর কি। তো আমি বলছিলাম যে যদি অন্য কোনো উপায়ে আপনার টাকাটা পরিশোধ করে নিতেন তাহলে হয়তো আমি রাজি ছিলাম। একটু আপনি বিবেচনা করে দেখেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি রাজি আছি। যদি আমার সত্যি রাজি থাকেন তাহলে আমাকে জানান। আর কত রকম মানুষ দেখবো এই দুনিয়াতে? হ্যাঁ, এভাবে কি হয় আসলে? এভাবে তো সম্ভব হয় না। কারণ আপনার টাকাটা পরিশোধ করতে গেলে আমার পকেট থেকে তো দিতে হবে। আর আমার পকেট থেকে দিলে আমার একটা শর্ত থাকতে হবে। আর আমার শর্ত পূরণ করতে হলে
আপনাকে রাজি খুশি থাকতে হবে। এখন সেটা কিভাবে সম্ভব আপনিই বলুন। আমি বুঝলাম আপনার কথা, আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কিভাবে সম্ভব? মানে আমি মান মানহানি হব না তো? বেইজ্জতি হব না তো মানুষের কাছে? মানে আমার তো একটা মান ইজ্জত আছে। আমি ফিল্ডে একটা মান সম্মানের সাথে আর কি ঘোরাফেরা করি। সেটার জন্য মর্যাদা নষ্ট না হয়, সব যদি গোপন ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমিও গেলাম হলো। কিন্তু ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে ক্লিয়ার করে বলেন। বুঝতে পারছেন? শাহজাহান ভাই, আপনার কথায় আমি খুশি হলাম এবং আমি বুঝতে পারছি আপনি আমার শর্তে অবশ্যই রাজি আছেন। এই জন্য আপনাকে আমি একটা কথা বলি, মনোযোগ সহকারে শুনুন। আগামীকালকে আমার হাজবেন্ড একটু অন্য জেলায় কাজে যাবে আর কি। তিনি মজুরি খেতে খাওয়া মানুষ তো, অন্য জেলায় কাজে যাবে। সে হয়তো 1 মাসের জন্য যাচ্ছে, 1 মাসের মধ্যে আর ফিরবে না। তো আমি আগামী আগামীকাল একটা টাইমেই আপনাকে ফোন করলে আপনার ঠিক ওই টাইমে আমার বাসাতে চলে আসবেন। তারপরে আমি অবশ্য সেজে গুজেই থাকবো, কারণ আপনি তো আমাকে দেখছেন, আমি তো মাশাআল্লাহ সুন্দরী কম না। আর আপনার শর্ত পূরণ করতে গিয়ে আপনাকে সবকিছু যদি মানে মনের মাধুর্য মিশাই যদি আপ্যায়ন করতে পারি, ব্যাপারটা একটু বুঝে নেন, তাহলে আমি খুশি হব। বা এভাবে আহ মানে যত খুশি আপনাকে আমি আমার মন প্রাণ থেকে সবই দিব। তো আপনাকে আমি আগামীকাল ফোন করলে আপনি চলে আসবেন আমার বাসায়। আর আপনি যেটা ভাবছেন আপনি লাঞ্ছিত হবেন বা আপনার মান সম্মানের ভয়, এটা আসলে এখানে তো আমার টাকা পয়সার ব্যাপার, তাই না? আপনাকে যদি আমি এই পথে নিয়ে এসে যদি ওইটা পরিশোধ করি, তাহলে তো আমি এই লোনের ঝামেলা থেকে মুক্ত হলাম, তাই না ভাই? তো এই জন্য আর কি আমার উপর একটু আস্থা রাখেন, একটু বিশ্বাস করেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? বলুন এখন আপনি কোনটা করবেন? ম্যাডাম, তার মানে আপনার বাসায় যদি আমি আগামীকাল যাই, তাহলে কি কালকের দিনটা মেলামেশা করলে শেষ হয়ে যাবে পর্ব, নাকি আরো ভবিষ্যতে দু একবার হবে? কোনটা বলুন? দেখেন শাহজাহান ভাই, আমি বলছিলাম যে 1 মাস আমার হাজবেন্ড বাসায় থাকবে না। এই 1 মাসের মধ্যে আপনি যখন খুশি, যেভাবে খুশি, আমার বাড়িটা নিরিবিলি আছে, আপনি আসলেই আমি আপনাকে ইচ্ছা মতো আদর যত্ন দিতে পারবো। আমার কোনো অসুবিধা নাই। এবং আমার উপরে একটু বিশ্বাস রাখুন, আপনার মান মর্যাদা বজায় রেখেই আমি কাজ করব। তবে এই কথা যেন আর পৃথিবীর কেউ না জানে, আমি একমাত্র আর আপনিই জানবেন। এখন অভাবে পড়ছি ভাই, এছাড়া আর আমার কোনো পথ নাই। এখন আপনি যেহেতু আমার ঋণের বোঝাটা আপনি মাথায় নিলেন, সেক্ষেত্রে আপনাকে তো আর অত টাকার বিনিময়ে একবার আপনাকে আদর করলে হবে না। আপনি এই 1 মাস যখন ইচ্ছা যতবার খুশি আসবেন, আপনার সঙ্গে আমার হবে, একের পর এক হবে। এবং এতে যদি আমারও ভালো লাগে, তাহলে দীর্ঘদিন কন্টিনিউ করব মাঝে মধ্যে। এতে কি আপনার কি কোনো আপত্তি আছে? দেখুন ম্যাডাম, আপত্তি নাই। তবে আমরা যে ঋণ অফিসে চাকরি করি না, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা তো এক জায়গায় বেশি দিন পোস্টিং থাকি না। মানে আমাদের পোস্টিং হয়ে যায়, বেশি বেশি দিন আমাদের রাখা হয় না। তো আমি যে কয়দিন হয়তো আপনার এরিয়াতে আছি, সে কয়দিন না হয় কন্টিনিউ করব। তবে আমি আপনাকে দেখছি, মার্শাল্লাহ আপনি তো দারুণ সুন্দরী। এই জন্য আর কি আপনার প্রস্তাবে রাজি হয়ে আপনার ঋণের বোঝাটা আমি নিজের মাথায় নিলাম। আর এর বিনিময়ে আপনি আমাকে খুশি করলেই চলবে। আর এরকম কাজ অতীতে আমি বহু মানুষের করছি, এরকম উপকার। তার বিনিময়ে আমাকে তারা গিভ অ্যান্ড টেক, বুঝে নেন। সে আমাকে তাকে মানে যথেষ্ট খুশি করার মতো যা কিছু তার থাকছে, সে আমাকে খুশি করছে। তো আপনিও তাই করবেন। আর এতে আমার কোনো আপত্তি নাই, আমি কন্টিনিউ করব যতদিন আমি এই এরিয়ার মধ্যে আমার ডিউটি আছে। আর আমি আপনার এই যে বিষয়টা একটু সাহায্য করতে পারাই আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম আর কি। এখন আপনার ইচ্ছা। তো আপনার কি কোনো শর্ত সাপেক্ষে আর কিছু আছে? সেটা বললেই হবে আর কি। খুব শর্টে বলুন। বলছিলাম যে আসার সময় সাথে করে একটু প্রোটেকশন নিয়ে আসবেন, তা না হলে যদি বাচ্চা হয়ে যায় তখন কি হবে? যদি বাচ্চা হয়ে যায় এই জন্য বলছি আর কি।
একটু প্রোটেকশন সাথে করে নিয়ে আসবেন, তা না হলে কিন্তু হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এমন পাগলি। আচ্ছা, তো আমি রাখতেছি, ভালো থাকেন। আর আগামীকালকে আপনি ফ্রি হয়ে আমাকে ফোন দেন, আমি ঠিক টাইম মতো চলে আসবো। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার একটু অফিসিয়াল কাজ আছে, তো আমি কাজটা সেরে নিই। হ্যাঁ, ওকে, বাই বাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আরে যে পুলিশের ভাই, আপনাকেই বলছি, দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যান এবং ভিডিওতে একটা লাইক দিন, অন্যকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিন, তাহলেই আমি খুশি। ধন্যবাদ। মা শোনো, আমি তোর সৎ মেয়ে হলো, আমি তোমাকে মায়ের মতোই দেখি। আর আঙ্কেল আপনাকে বলছি, আপনি আমার বাবার আড়ালে, বাবা যখন থাকে না, আপনি এই সুযোগে এসে আমার মায়ের সঙ্গে প্রতিনিয়ত কাজ সেরে চলে যান, এটা কিন্তু আপনি মোটেও ঠিক করছেন না। আর মা, আমি তোমার এবং এই আঙ্কেলের এই সমস্ত কৃতিকর্ম কিন্তু আড়াল থেকে মাঝে মধ্যে সবই দেখি, ফলো করতেছি যে তোমরা আসলে কি করো। আল্লাহ জানে তোমার এই বাকি দুইটা সন্তান আমার বাবার না আঙ্কেলের, এটা আসলে আমি একটু কনফিউজ আছি, বুঝছো? তো বন্ধুরা, আমার বাবার বন্ধু, উনি মাঝে মধ্যেই আমার মায়ের সঙ্গে, মানে বাবা যখন থাকতো না, এই ফাঁকে এসে কাজ ছেড়ে চলে যেত। এটা আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। আর হঠাৎ একদিন তাদের দুজনকে একসঙ্গে রুমের মধ্যে ধরে ফেললাম, যে চলুন আজকে এই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব। আর তার আগে হ্যাঁ বন্ধুরা, গল্পটা সম্পূর্ণ না শুনলে একদম মজা পাবেন না। কারণ এই গল্পটা শুনলে আপনাদের যে কি হবে বুঝতে পারছেন। আর এক্ষুনি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, আমার বাবার বন্ধু, আমার বাবা যখন বাড়িতে থাকতো না, তখনই মাঝে মধ্যেই আসতো, এসে আমার মায়ের সঙ্গে ইটিস পিটিস গল্প করতো। মানে আমি এতটা কিছু মনে করতাম না, কিন্তু দেখি মাঝে মধ্যেই আমার বাবা যখন অনেক রাত করে বাড়ি ফিরতো, আমার বাবার বন্ধু এই খোঁজ খবর নিয়ে উনি টুক করে, মানে রাত 9টার পরে বা 10টায় এরকম সময় আমাদের বাড়িতে আসতো। এসে মা তাকে চা দিয়ে বা বিস্কিট দিয়ে আপ্যায়ন করতো, তাদের রুমে বসে হ্যাঁকি হা হা করে গল্প এ সমস্ত করতো। তা আমি এটা আসলে প্রথমে মাইন্ড করতাম না। তারপরে হঠাৎ দেখি তারা দরজা লাগিয়ে দিত। তা আমি ভাবতাম যে হয়তো তাদের কোনো পার্সোনাল কথা, আর উনি তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেই, এটা ভেবেই অতটাও কিছু মনে করতাম না। তারপরে দেখি, মানে এইটা আসলে মাঝে মধ্যেই করে এরকম আচরণ। তো আমি কি করব, এটা ভেবে লুকিয়ে লুকিয়ে তাদের দেখার চেষ্টা করলাম। তারপরে দেখি ও বাবা, মানে আমার মা এবং আমার ওই বাবার বন্ধুটা, মানে এই সমস্ত কৃতিকর্মে একদম লিপ্ত হয়ে গেছে। মানে সেই করা করে, মানে এইটা আমি আসলে অনুভব করে, মানে তাদের ধরলাম। তারপর হঠাৎ একদিন দরজায় নক করলাম। দরজায় নক দিয়ে বললাম যে মা, দরজাটা খোলো তো। তখন আমার মা বলছে, একটু পরে খুলবো, তুমি পরে আসো, আমাদের একটু জরুরি কথা বলছি, তো তুমি বোঝো না এটা। তখন আমি মানে চুপ করে গেলাম। তারপরে আবার একটু পরে 2 মিনিট পরে আবার বললাম যে মা, তুমি দরজাটা খোলো, কথা আছে তোমার সঙ্গে আমার জরুরি, তুমি খোলো তো, তোমার কোনো কথাই আজকে আমি শুনবো না। তখন মা এসে দরজাটা দেখি খুলে দিল। খুলে এখন বাবা আমি তার মায়ের দিকে চেয়ে দেখি, মায়ের চুল আওলো ঝালা, মানে কি যে একটা অবস্থা, মেক্সি পরা আছে, মানে আওলো ঝালা। আর বাবার আঙ্কেল তো কেমন যেন থরথরা কাঁপতেছে ভয়ে। আসলে সে তো বুঝতে পারছে, বোঝেন না, মানে চোরের ভয় সবসময়। তো আমি এইটা বুঝতে পারলাম এবং বাবার বন্ধুকে বললাম যে আঙ্কেল, আপনি এটা কি করছেন? আপনি আমার বাবার বন্ধু, আমার বাবা যখন বাড়িতে থাকে না, আর আপনি এই সুযোগে এসে আমার মাকে দিনের পর দিন এটা করছেন, এটা কি আপনি মোটেও ঠিক করছেন? আপনি বলুন। হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্কে এই তার প্রতিদান? আপনি এটা মোটেও ঠিক করছেন না। আর মা, তোমাকে বলছি, আমি তোমার সৎ মেয়ে হলেও তো মেয়ে, তোমাকে কখনো আমি সৎ মা ভাবিনি, আপন মাই ভাবি। আর তোমার মধ্যে যে এরকম নোংরা মেয়ে, তা তো আর আমি কখনোই ভাবিনি। সিসি মা, এটা তুমি মোটেও ঠিক করছো না। আমার বাবার সঙ্গে তুমি এটা প্রতারণা করছো দিনের পর দিন। আল্লাহ জানে বাকি এই যে পরে যে 2টা সন্তান হয়েছে তোমার, এটা তোমার না আমার এই আঙ্কেলের, এটা আসলে আমি একটু কনফিউজ আসি। তখন আমার মা বলে, চুপ, একটা কথা বলবা না, তুমি বেশি পেকে গেছো না, তোমার বাবাকে এসব কিছু বলো না। আর শোনো, তুমি যদি তোমার বাবাকে এই সমস্ত কিছু বলে দাও, তাহলে কিন্তু তোমারও অবস্থা খারাপ আছে, বুঝতে পারছো? এই বলে মা আমাকে মানে হুমকি দেয়, শাসিয়ে নিল। তারপরে সে আমার ওই বাবার ওই বন্ধুটা আমাকে বলে যে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যা আজকে দেখছো তা দেখছো,
কখনো যদি মুখ দিয়ে এই ধরনের কথা আর কোনোদিন কারোর সামনে বের করছো, তাহলে কিন্তু তোমার অবস্থা ভালো থাকবে না, বুঝতে পারছো? তখন আমার মধ্যে একটু ভয় কাজ করতে লাগলো। হাজার হলো তো আমার আপন মা না, আমার সৎ মা, মানে আমার উপরে কোনো একটা কিছু অত্যাচার বা কোনো কিছু জুলুম এই সমস্ত কিছু করতে পারে, এই ভেবে আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপরে মা আমাকে এক যায় দুই যায়, মানে অনেক টাকা দেয় হাতে, বলে যে নাও তোমার আঙ্কেল দিয়ে গেছে। হঠাৎ খাবার টাবার নিয়ে আসলে, সে নিয়ে আসলে আমাকে দেয়, এনে এই খাবার তোমার জন্য নিয়ে আসছে, তুমি নাও, তুমি এই টাকা দিয়ে মার্কেট করবা, বা নানান রকম লোভ দেখায়। তারপরে আমাকে আমার মা পটাচ্ছে, মানে বলে যে দেখো, তোমার এই বাবার বন্ধুটা অনেক ভালো, অনেক টাকার মালিক। আরে তোমার বাবার তো ফকিন্নি, তার ঘরে যে আমি এসে কি জ্বালায় পড়ছি। এখন সন্তানাদি হয়ে গেছে, তাই তোমার বাবাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কিন্তু তোমার এই বাবার বন্ধুটা অনেক ভালো, অনেক টাকার মালিক। এখন আমার তো বয়স হয়ে গেছে, তুমি যদি চাও তাহলে তুমি আমার মেয়েই তো, সৎ মেয়ে হলো তুমি, তা আমি তো তোমার ক্ষতি করতে পারি না। তোমার এই বাবার বন্ধুর সঙ্গে মানে একটা সময় দাও, একটা দিন, তাহলে দেখবে তোমাকে সে অনেক কিছু দেবে, বুঝতে পারছো? মানে নানান কথা। তারপরে এরকম মানে একবার দুবার 10 বার যখন অফার করে, আমি তো আসলে এতটাও না। তো আমি হঠাৎ একদিন এই কথা আসলে রাজি হয়ে গেলাম, যাচ্ছে ঠিক আছে দেখি তো উনি কি করে। তারপরে হঠাৎ বাবা বাড়িতে নাই, তো উনি চলে আসছে, মামার বাবার ওই বন্ধুটা চলে আসছে, এসে আমাকে বলতেছে যে কেমন আছো, তাই আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমাকে বলে যে তোর মা কি তোমাকে কিছু বলছে? আমি বললাম যে হ্যাঁ, মা তো বলছে, কিন্তু আসলে এইটা কেমন দেখায় না। তা বলে যে না কোনো সমস্যা নেই, তোমার লাগবে কি, তোমার যখন যা কিছু লাগবে সব আমি খরচ বেয়ার করব, শুধু তুমি আমাকে একটু সময় দাও, যেটা আসলে আমি তোমার মায়ের সঙ্গে দিনের পর দিন করে আসছি, তুমি এখানে কোনো আপত্তি করো না। তখন আমি বললাম যে এটা আসলে মা হয়ে আমাকে আপনার হাতে তুলে দিচ্ছে, এটা কি ঠিক করছে উনি? তা বললো যে আরে না, এটা কোনো বিষয় না, তুমি আসো তো। তারপরে আমার হাত ধরে ওই রুমে টেনে নিয়ে গেল, নিয়ে মা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে বলছে তোরা সাবধানে থাক, আমি বাইরটা দেখছি, কেউ আসবে না। তারপরে উনি আমাকে যাই হোক মানে উত্তম মাধ্যম ভালোই দিল, ভালোই করলো। তো উনি আসলে এটা অভ্যস্ত তো, আর আমার প্রথম দিন একটু কষ্টই হলো, তারপরও খুব মজা পাইলাম, ভালো লাগলো আর কি। কিন্তু যাওয়ার বেলায় দেখি আমাকে 10,000 টাকা হাতের মধ্যে দিয়ে বলে যে আজকে তোমাকে সামথিং দিলাম, ভবিষ্যতে তোমাকে আরো আরো বেশি দিব, বুঝছো? তুমি শুধু আমার কথায় রাজি থাকো, আর আজকে যেটা করলে এইটা মানে মাঝে মধ্যেই আমি তোমাকে করব, আর আজকের পর থেকে তোমার মায়ের সঙ্গে আর আমি কখনোই এটা করব না, তুমি শুধু আমার সঙ্গে এটা করবে। আর শোনো, তোমার বাবা যখন বাড়িতে থাকবে না আমাকে একটা ফোন দিও, বুঝতে পারছো? আরে তোমার বাবা তো, তোমাদের সংসারটা চলে আমার টাকায়, তার আমি বন্ধু, সে যখনই অভাবে পড়ে আর সংসার ম্যানেজ করতে পারে না, আমাকে ফোন করলে আমি তাকে অবন্তি টাকা দিই। আর এই টাকা খেয়ে খেয়ে তোমরা এতবার হয়েছো, আর এখন যদি আমার কথা তোমরা না শোনো, আমি তোমার বাবার থেকে বৈমুখ হয়ে যাব, তাকে কোনো সাহায্য করবো না, দেখি তোমাদের দিনপথ কেমন চলে। তখন আমি আবার একটু ভেবে ভেবে মানে একটু বুঝলাম যে আসলে তো আমার বাবা তো এত বড় একটা সংসার পরিচালনা করে, ভালো মন্দ খুব ভালোই খায়, ভালোই চলে, তাহলে সে তার ইনকাম সোর্স তো তেমন নাই, সে তো দিনমজুরি খেটে খাওয়া মানুষ, তাহলে চলে কি করে? তাহলে এই কথা, বাবার বন্ধুই তাহলে বাবাকে চালায়। তো এই ভেবে আমিও রাজি হয়ে গেলাম, আমিও দেখতে শুনতে কম ছিলাম না, মানে তাজা মোটা হুস্টু গুস্টু, খুব সিয়ারা বানছিলাম আর কি, নিজের প্রশংসা নিজেই করছি বন্ধুরা। তা উনিও খুব মায়ের চেয়ে আমাকে ইয়ে করে মানে মানে ওনার ভালো লাগেছে, এই জন্য বলছে কি যে আজকের পর থেকে তোমার মা আমার জীবন থেকে ডিলিট হয়ে গেল, তুমি কন্টিনিউ আমার সঙ্গে এটা করবা। আর এটাতে যে এত স্বাদ, এটা তো আগে কখনো বুঝিনি, কারণ তুমি এত ভালো। তো উনি খুব মানে আর কি ওনার মুখে রহস্য লেগে গেল। তারপর থেকে উনি যখনই মাঝে মধ্যে আসতো, রাত্রে আসলেও ওই উনি আমাকে নিয়ে এভাবে ইয়ে করতো। তো যাই হোক, উনি খুব পারে। আর আবার এখন ওইটা করতে করতে অভ্যাস হয়ে গেছে তো, তাই আমিও আরো আসলে ওনার কথায় অরাজি থাকি না, আমি সবসময় ওনার কথা সমর্থন করি, এবং উনি আমাকে অনেক টাকা পয়সাও দেয়। পরে এক পর্যায়ে যেতে যেতে হঠাৎ একদিন তার সঙ্গে আমি পালিয়ে গেলাম, এবং তাকে বিয়ে শাদী করে ভবিষ্যৎটা জীবনযাপন করতে লাগলাম, এবং বাকি জীবনটা তার সাথেই কাটতে থাকলো। কারণ সেও খুব পারদর্শী ছিল, বাবার বন্ধুটা খুবই পারদর্শী ছিল। আমি এটা আসলে তার পরীক্ষা নিলাম, এবং আমার জন্য সেই পারফেক্ট ছিল। এখন এই জন্য বুঝলাম যে মা কেন বাবার আড়ালে তার বন্ধুকে দিয়ে আসলে এগুলা করাতো, এটা আমি পরে বুঝলাম বন্ধুরা। তো আমি তারপর থেকে
মানে খুবই সুখী হলাম। এবং মা আমাকে মাঝে মধ্যে বলে যে তোর জামাই নিয়ে তুই শুধু আড়ালেই থাকিস না, আমাকে একটু ভাগ ঠাক দিস, কারণ তুই তো আমার জীবন থেকে তাকে কেড়ে নিলি। তা আমি বললাম যে মা, তুমি আসলে আগে যেটা করতে, এখন তো আমি তোমার মেয়ে আর সে তোমার জামাই হয়ে গেছে, এখন তুমি আর এই সমস্ত দাবি সবা রাখো না, সে শুধু আমারই, তুমি এখানে ভাগ চেও না। তো মা বলে তা কি করে হয়, পুরোনো অভ্যাস কি চেঞ্জ করা যায়? পাগলি মেয়ে। আরে যখন ও আসবে একটু আমাকেও দিস ভাগটা, তাহলেই হবে এক আধবার। তাছাড়া আমার আবার মানে ওর সঙ্গে এটাও তো, আমিও নিজে অভ্যস্ত, তোকে দান করছি বলে একদম নিজের করে নিলে আমাকে দিবি না, স্বার্থপর হোস না অতটা। এখন আমি হেসে বললাম ঠিক আছে মা, যখন আমার বাবু টাবু হবে ওই সময় তো আর তার সঙ্গে এটা হবে না, তখন তুমি না হয় তাকে ওই সময়টা ম্যানেজ করো। তো মা হেসে বললো ঠিক আছে, আমি সেই সুযোগের অপেক্ষায় থাকলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণই না অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আব্বু, আপনার ছেলে কোথায়? আরে মা, রফিকুল তো বাড়িতে ঘুমাচ্ছে, বেলা 12টা বাজে, এখনো তো ঘুম থেকে উঠছে না। আসলে ছেলেটা যে কি হইলো। আব্বা শোনেন, ওই আপনার ছেলের সাথে আর আমার মনে হয় সংসার করা হবে না। ওই বাইরে কি ছাইপাস করে বেড়ায়, আজে বাজে ছেলেপেলের সাথে কি খাইয়ে বেড়ায়, ওই রকম মানুষের সাথে কি জীবন সংসার করা যায় আপনি বলেন? মারে, ওকে তো অনেক চেষ্টা করলামই, কিন্তু আসলে কন্ট্রোলে আনতে পারলাম না। আবার মনে করলাম যে বিয়ে শাদী দিলে পরের মেয়ে যখন আসবে সেও একটু চেষ্টা করে কন্ট্রোলে নিয়ে আসবে। তো তুমিও তো ব্যর্থ হয়ে গেলে, এখন কি করব তাই বলো। কি করবেন মানে? এইসব কথা এখন বললেই হবে নাকি? ওই সময় বিয়ে দেওয়ার সময় আপনার ওই ইয়ে ছিল না, মুরুদ ছিল না, হুদো ছিল না? হ্যাঁ, আপনি আপনার ছেলের ভালো প্রশংসা করে আমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে আপনার সংসারে আমাকে নিয়ে গেলেন। আমি কি দেখতে শুনতে কম রূপসী ছিলাম নাকি? আরে মা, তোমাকে কি কেউ অসুন্দরী বলছে তুমি এই কথা বলতেছো? আমরা তো তোমাকে সুন্দরী দেখেই নিয়ে আসছিলাম। এখন আমার ছেলে যদি ভালো না হয় তাহলে আমি কি করব তুমি বলে দাও। আপনি জানেন না যে একটা মেয়ের কি লাগে? মানে টাকা পয়সা অবর্ডন না থাকলেই খালি হয়, মানে আমি ভালো খাচ্ছি ভালো চলতেছি তাই আমার হয়ে গেল, তাই হয়, আর কিছু লাগে না? আপনি এটা জানেন না? আপনি পুরুষ মানুষ না? এ বাবা, আমি তো তোমার শ্বশুর, আমাকে তুমি এই সমস্ত বোঝাইতে চাইছো কেন? আমি তো জানি যে আসলে আমার ছেলে সে বাইরে থেকে ওই রকম অবস্থায় এসে শুধু ঘুম আর ঘুমই পারে। বেলা 11টা 12টা পর্যন্ত ঘুম পারে, এটা কি ভালো মানুষের কাজ? এখন আমি তোমাদের ভিতরে ভিতরে কি হচ্ছে এটা তো আর জানি না। ও, তাহলে আপনি যখন জানেনই না, তাহলে তো আমার কষ্টের কথাটা আপনাকে অবশ্যই আমার শেয়ার করতে হয়। হ্যাঁ রে মা, এত রাগ করে কথা বলতেছো কেন? একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমার সব কথাই শুনবো, দেখি কি ব্যবস্থা করা যায়। বলো, তোমার সেই গোপন কি কথা, কি অসুবিধা হচ্ছে তোমার, বলো। লজ্জাও করে শ্বশুরের কাছে এসব কথা বলা যায়, এখন না বলেও পারতেছি না। তো শোনেন, আপনার ছেলে রাত্রে সে বাড়ি ফেরার কোনো টাইম টেবিল ঠিক নাই, সে কখন যায় কখন আসে তার খাওয়ার ঠিক নেই। আর এই রকম ভাবে যখন একটা ছেলে চলাফেরা করে, তার কি ওই সমস্ত খাড়ায়, তার কি ওই সমস্ত বইয়ের যেটা আসলে চাহিদা সেটা কি সে পূরণ করতে পারে? আপনি বলেন, সে কোনো ছেলে যদি তার খাওয়া চলাফেরা ঠিক না থাকে, সে কি তার সুস্থ অবস্থায় কি বইয়ের সঙ্গে ওই সমস্ত দিতে পারে? আপনি বলেন। মানে আমার কোদ দিয়ে কোনো কিছু হয় না। এক কথায় আমি জোয়ান মদ্দা কম না। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো মানুষ আমার দিকে ফেলফেল করে তাকায় থাকে। আর মানে এ কথা আপনাকে বলতেও আমার লজ্জা আছে, না বলেও আর পারছি না। আর আপনার ছেলে এত সুন্দর রমণীর পাশে শোয়ায় রেখে সেও নাক ডেকে পড়ে পড়ে ঘুমায়, তাহলে এই এই কষ্টটা আমার না? আমার তো দরকার হয়। সে মাসে কোনো রকমে একদিন দেয় দেয় না, এইভাবে কি জীবন চলে আপনি বলেন? এখন আমার তো লাগবে। আপনার যদি চান যে আপনার ছেলের সংসার আমি করব, বা আপনার সংসারেও আপনার ওই ভাঙাচুরা ছেলে দূরেই আমি থাকবো, তাহলে আমার একটা ব্যবস্থা করতে হবে। আপনি এখন কি করবেন আপনি জানেন। আচ্ছা, আমি শ্বশুর হয়ে তোমাকে, তুমি যে কথাটা বলছো এই কথার কি ব্যবস্থা করতে পারি তুমিই বলো। কে? আপনার ছেলে মানুষ না? আপনি কি বুড়ো হয়ে গেছেন? আপনার ওইটা প্রথম সন্তান, আমিও আমার বাপের প্রথম মেয়ে। আপনারও একটা সন্তান, আমার বাপেরও আমি একটাই মেয়ে। আপনি কি বুড়ো হয়ে গেছেন? নেকা করেন আপনি? আপনি এখনো যে আপনার ছেলে চেয়ে বেশি জোয়ান, আপনি চাইলেই পারেন, পারেন না আপনি? বাবারে, ওই তোমার শাশুড়িকেও আমার চালাতে হয়, আবার তোমাকেও আমি এদিকে চালাবো? আমি একলা কি করে পারবো, আমি যতই জোয়ান হই। ও,
এখন পারবেন না, মুরদ নেই, তাহলে ঠিক আছে, আমি আমার বাবার বাড়ি থেকে আর আপনার বাড়িতে আসবো না। আপনার ছেলের একটা ব্যবস্থা করে বিয়ে শাদী অন্য জায়গায় দিয়ে দেন গা, আপনার সংসারে আমি যাব না, হয়েছে তো? যেহেতু আমার তো লাগবে, আমি এই যৌবন ভর্তি একটা মেয়ে, আপনার সংসারে শুধু খাবার খেয়ে পড়ে থাকলেই যে আমার দিন যাবে? আমার লাগবে না। একটা মেয়ের কি লাগে আপনি জানেন না? আপনি যদি সেটা দিতে না পারেন, তাহলে আপনার শাশুড়িকেই দেন গা, শাশুড়িকে নিয়েই পড়ে থাকেন, আর আপনার ছেলেরই আপনি যা খুশি তা করেন গা। আমি তাহলে আর আপনার সংসারে যাব না, আমি আমার বাবার বাড়িতেই থাকবো, বাবাকে বলে অন্য জায়গায় দেখে শুনে একটা বিয়ে শাদী করবো, ব্যাস। না রে মা, আমি তোমাকে হারাইতে চাচ্ছি না। দেখো, আমি ছেলেটারে খুব ভালোবাসি, আমার একটাই ছেলে, কত মহব্বতের ছেলে। এখন তুমি যদি এরকম করো রে মা, তাহলে তো হয় না। এখন তোমাকে আমার সংসারে ধরে রাখতে হলে যদি তোমার কথাই আমার শুনতে হয়, তাহলে প্রয়োজনে তাই করব। কি আর করার, শ্বশুর হয়ে এখন বলতেও পারতেছি না, লজ্জা লাগে, তবু এখন তোমার কথাই তো রাজি না হয়ে আর পারতেছি না। তাহলে আব্বা, আপনি আমাকে চালাতে পারবেন তো? মানে ওই ওই সমস্ত করতে পারবেন তো, দিতে পারবেন তো ঠিকঠাক মতো? সপ্তাহে 3টা দিন আমাকে দিতে হবে, পারবেন আপনি? এখন না পারলেও পারতে হবে, পারবো না এই কথাটা ভুল। ছেলের চাই তো বেশিই পারবো, কিন্তু সেটা তো বড় কথা না। এখন তোমার শাশুড়িও তো চ্যাংড়া মানুষ, তাকেও তো চলাতে হয়, এটা বিবেচনা করে তুমি কথাটা বলো। ও, এখন আবার আপনি দুই ভাগে ভাগ হচ্ছেন না? আমি ওই সমস্ত বুঝি না। মানে আপনার ছেলের প্রতি আমার কোনো ভরসাই নেই। ও কখন শুবে, কখন যাবে, কখন আসবে, ওটা নিয়ে আমার কোনো আর মাথা ব্যথা নেই। আপনি আমার জীবন জৈবন, এখনো আপনার জোয়ান মধ্যে আছেন, আপনার শ্বশুর হয়েছেন তাই কি হয়েছে? আর আমিও চাচ্ছি না যে দ্বিতীয় কোথাও কোনো জায়গায় বিয়ে শাদী করে আপনার সংসারেও আমি একটু মায়া জালে আটকে গেছি, ভাল লাগে না। এখন আপনার ছেলে যাই হোক না হোক, আর যাই হোক না হোক, মাতাল হোক আর যাই হোক, ওটা আমার ম্যাটার করে না। আপনি আমাকে ঠিকঠাক মতো নিয়মিতভাবে, মানে যেভাবে আমি চাইবো সেভাবে দিতে হবে। যদি পারেন তাইলে আপনি এসে আমার বাপের বাড়ির থেকে নিয়ে যাবেন। কিন্তু বাবারে, বাড়িতে এই সমস্ত তুমি কখন আমাকে সময় দেবে? মানে বাড়ি ভর্তি লোক থাকে, আমি তো তোমার পাশের রুমেই ঘুমাই, এখন কিভাবে সেটা সম্ভব? তুমি একটু আমাকে বলে দাও, তাছাড়া যদি আবার তুমি আমাকে দায়ী দায়ী করো তাহলে। শোনেন বাবা, আপনার ছেলে সঙ্গে আজ 2টা বছর আমার বিয়ে হয়েছে, কোনো দিন ওই রাত 2টার আগেও বাসায় ফেরে না। এটা আমি গ্যারান্টি, কোনো দিন রাত 2টার আগেও বাসায় ফেরে না। তাহলে এটাকে একটা ভালো ছেলের কাজ আপনি বলেন? এখন এই রাত 2টা পর্যন্ত তো আমি একলা একলাই পড়ে থাকি, আমার একটা সন্তান আদিও হলো না, ও থাকেই না, তার হবে থেকে? আপনি বোঝেন না এটা? আপনি এই রাত 2টার মধ্যে কোন সময় কখন রাত্রে আসবেন বা আমার সাথে সাক্ষাৎ করবেন, এটা আপনি সময় বের করে নেবেন, এর মধ্যেই হয়ে যাবে। এ কি 2-4-5 ঘন্টা সময় লাগে নাকি? বোঝেন না আপনি? বুঝলাম রে বাবা। তো ঠিক আছে, তাহলে আমি আগামী কালকে তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে যাব। আর শোনেন, আপনার শ্বশুর হয়েছেন, আপনার লজ্জা ভাঙানোর দরকার। ওই আসার সময় বাজার হয়ে আসবেন, বাজার থেকে আমার জন্য ওই 6 পিস বিভিন্ন রকম কালার দেখে আমার ওইটা নিয়ে আসবেন। আমি তো এটার মাপ জানি না রে বাবা। 36, শুনতে পারছেন তো এবার? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। শোনেন, আব্বা অফিসে চলে যায়, মা ওই যে প্রাইমারি স্কুলের মাস্টারি করে, সে ওই স্কুলে থাকে, আমি বাড়িতে একাই আছি। আপনি আসে এটা নিজে হাতে আমাকে কিন্তু এটা পড়াই দিবেন। আপনার লজ্জাকে ভাঙাতে হবে, তা না হলে ওখানে যাই আপনি ওই পুত পুত করবেন, তা হবে না কিন্তু। তাই বলে দিনের বেলায়? হ্যাঁ, তাতে কি হয়েছে, প্রয়োজনে এখানেই একবার হয়ে যাবে। আব্বা মা ওই স্কুলে আর অফিস থেকে আসতে আসতেই, মানে তারা তো ওই 3টা-4টার আগে ফেরে না, এখানেই যে একবার হয়ে যাবে। আমি এখান থেকে টেস্ট করব, মানে এখান থেকে একবার হয়ে যাবে। আমার কথা বোঝেন নাই? মানে আপনি কে, আমি সুন্দরভাবে এখান থেকে সবকিছু বুঝিয়ে শিখাই নিয়ে যাব, তারপরে বাড়িতে যাই যাতে আর কোনো প্রবলেম না হয় চলতে ফিরতে, বুঝতে পারছেন? আপনার নিজে হাতে ওইটা আমাকে সুন্দরভাবে পড়ায় আমাকে দুদণ্ড তাকায় দেখবেন, মানে শাশুড়ি আর আমার মধ্যে একটু ব্যবধান খুঁজে পাবেন। সুন্দরী কাকে লাগে, কাকে দেখতে আপনার চোখে ভালো লাগে, এইটা আপনি নিজের মধ্যে আগে উপলব্ধি করবেন। তারপরে আপনাকে খুশি করতে যা করতে হয় সেটা আমি করব। আরে আপনার নিজের লোভে পড়েই আমাকে এটা নিজের থেকে করতে চাইবেন? মানে আমার তো কোনো কিছুই আপনার ছেলে আজ পর্যন্ত ইয়েই করতে পারেনি, মানে নড়াচড়াই করতে পারেনি। আপনি সুন্দরভাবে এটা পরিচালনা করবেন, সুন্দরভাবে নিজে দেখে শুনে আপনার মন খুশিতে ভরে যাবে। মনে হবে কি যে আপনি একটা নতুন জীবন পালেন আজকের থেকে, বুঝতে পারছেন? আপনি এই নিয়ে কোনো লজ্জাও করবেন না, কোনো চিন্তাও করবেন না। আমি আপনাকে উজাড় করে সবকিছু দিব, শুধু আপনি সুন্দরভাবে আমাকে জীবনটা পরিচালনা করার জন্য একটু সাহায্য করেন।
আপনার ছেলেকে দিয়ে হবে না, সে ইনকাম করে না, আপনার টাকা পয়সা ভেঙে ভেঙে খায় আর ওই আড্ডা মেরে বেড়ায়, কে ছাইপাশ খেয়ে বেড়ায়, কোথায় যায় কি করে। ওই রকম ছেলে আসলে অন্য মানুষের হলে তারা আসলে এইভাবে আশ্রয় দিত না, প্রশ্রয় দিত না। আপনি যে আপনার একটা ছেলে বলে আদর করে আসলে মাথায় তুলে ফেলছেন ছেলেকে, এখন এটা ঠিক করেনি আজকে, যার কারণে আমার এই দুর্দশা হচ্ছে। তো শোনেন, আপনি আসতেছেন তো কালকে, অবশ্যই মিস করবেন না, ওইটা নিয়ে আসবেন আর নিজে হাতে কিন্তু আমাকে পড়াবেন, আর এখানে একবার হয়ে যাবে। যদি ভালো লাগে আপনি নিজের থেকে বলবেন যে ঠিক আছে মারে বাড়ি চলো, তারপরে আজকেই আবার দেবা। আমি এই কথার অপেক্ষায় কিন্তু থাকলাম। বাবারে, তুমি যেভাবে বলতেছো আমার তো এখনই আসতে ইচ্ছা করতেছে। আসেন, সমস্যা কি, আমি তো রেডি হয়ে আছি। দেখেন, মানে এইভাবে পড়ে থাকতে থাকতে সবকিছু ছোট হয়ে গেছে, মানে কোনো কিছু ব্যবহার না হলে সে জিনিসটা কি হয়। আর এই জিনিসটা আপনি পাইলে যে কতটা খুশি হবেন বাবা, আমি আপনাকে বোঝাইতে পারবো না। মানে অনেক খুশি হবেন। মানে আজকে যেন আপনি নতুন ভাবে জীবন সংসার শুরু করলেন। আপনি দেখবেন যে কিছুদিন আমার সঙ্গে এইভাবে চলতে শাশুড়িকেই মানে ভুলে যাবেন। এত সুন্দরভাবে আমি আপনাকে খুশি করব। আমার নেই কি, হ্যাঁ, আমি একটা নাদুস নদুস জোয়ান মতা মেয়ে কোলভরা, আরে আমাকে কত ছেলে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর সেইটা আপনার ছেলের আসলে কপাল পোড়া, আমার মতো রমণীকে পেয়ে জীবন সংসার সে করতে পারলো না, আসলে এটা তার ব্যর্থতা। আর এই জন্য আমি নিজের মান ইজ্জত বজায় রাখার জন্য শ্বশুরের কাছে এটা চাইছি। তাহলে কতটা আমি মানে ব্যথিত আপনি এটা বোঝেন, উপলব্ধি করেন। আমি বাধ্য হয়ে, এখন আপনি যদি বুড়ো শ্বশুর হতেন তাহলে তো আর আপনার কাছে আমার চাওয়ার কিছু থাকতো না, নিশ্চয়ই আমি তখন আমার বাবার সংসারে এসে আমাকে নতুন ছেলে খুঁজতে হতো। যখন আপনার একটা উপায় আছে, আপনি মানে হ্যান্ডসাম একটা যুবক শ্বশুর আমার, তাহলে আপনাকে দিয়ে তো আমার বাকি লাইফটা তো পার করাই যায়। আর এর মাঝখানে আপনার ছেলে তো একসময় ভালো হতেও পারে, তাই না? এই জন্যই তো আপনাকে এই কিছুটা দিন আমাকে এইভাবে চালাইতে হবে। আপনি ঠিকঠাক মতো আমাকে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনাকে দিয়ে আমারও হবে, কারণ আপনি তো জোয়ান মধ্যে কম না, দারুণ ভাবে আপনি সংসার পরিচালনা করতে পারবেন, আমার কোনো অভাবই থাকবে না। আর আপনিও দারুণ তৃপ্তি পাবেন আব্বা। তো ঠিক আছে, আমি রাখতেছি। ওই আপনি আজকে না, আপনি আগামী কালকেই আসেন। আর ওইটা কিন্তু নিয়ে আসবেন, কিন্তু আনতে ভুলবেন না। আচ্ছা, নিয়ে আসবো নে। তো ঠিক আছে, রাখো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, শ্বশুর আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নিও, ভালো থাকবে, অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।